প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকের এই পর্বে একাদশ শ্রেণীর যে রম্যরচনা আছে পঞ্চতন্ত্র, সেই পঞ্চতন্ত্রের বইকেনা প্রবন্ধটি বিষয়বস্তু সহ আলোচনা করব, প্রাবন্ধিকের সংক্ষিপ্ত পরিচয় দেব এবং এর সাথে সাথে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সেগুলি আলোচনা করব। তাহলে দেখো, রম্যরচনা পঞ্চতন্ত্র, লেখক সৈয়দ মুজতবা আলী, প্রকাশকাল 1952 খ্রিস্টাব্দে, দেশ পত্রিকায়। লেখক পরিচিতি: জন্ম বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত করিমগঞ্জে 1904 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর। বর্তমানে এই অঞ্চলটি আসামের অন্তর্ভুক্ত। প্রতিভা কী কী আছে: ভ্রমণ সাহিত্য, রম্যরচনা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, অর্থাৎ সাহিত্যের প্রায় সব শাখাতেই তার বিচরণ। ভ্রমণ সাহিত্য হিসেবে তিনি বিখ্যাত যে গ্রন্থগুলি লিখেছেন: দেশে বিদেশে, মুসাফির। রম্যরচনা পঞ্চতন্ত্র, ধূপছায়া, ভবঘুরে, যেটা তোমাদের পাঠ্যসূচিতে আছে। ছোট গল্প, চাচা কাহিনী, স্বয়ম্বরা, মা জননী ইত্যাদি। উপন্যাসে কী কী আছে: উপন্যাস অবিশ্বাস্য, শবনম, শহরিয়ার, তুলনাহীনা। আর প্রবন্ধ: চতুরঙ্গ, বড়বাবু, রাজা উজির, হিটলার, গুরুদেব ও শান্তিনিকেতন। প্রাবন্ধিকের মৃত্যু কত সালে? 1974 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি। এখন এই যে প্রবন্ধটি, আমরা যেটিকে রম্যরচনা বলছি, তাহলে আগে জেনে নেব রম্যরচনা কী। রম্যরচনা হলো হালকা বৈঠকি চালে, ঘরোয়া মেজাজে, লঘু হাস্যরসাত্মক, কল্পনাযুক্ত গদ্য রচনাকে রম্যরচনা বলে। তাহলে হালকা বৈঠকি চাল থাকবে, ঘরোয়া মেজাজ থাকবে। ঘরোয়া মেজাজ বলতে ঘরে আমরা যেমন বসে গল্প টল্প করি সেরকম একটা মেজাজ থাকবে। হাস্যরসাত্মক, লঘু হাস্যরসাত্মক, খুব বেশি হাস্যরসাত্মক হবে না, কিন্তু হাস্যরসাত্মক থাকবে। কল্পনাযুক্ত, কল্পনা থাকবে লেখার মধ্যে কিছুটা, সেই ধরনের গদ্য রচনাকে রম্যরচনা বলে। রম্যরচনা প্রকৃতপক্ষে বেলেজ লেটার নামক ফরাসি অভিধায় এক প্রকার লঘু রচনা। তাহলে আমরা ফরাসি যে অভিধা বেলেজ লেটার্স, একে বলছে রম্যরচনা। এই রম্যরচনা প্রথম প্রয়োগ করেন কে? জোনাথন সুইফট। কখন? অষ্টাদশ শতকে দ্য টাটলার পত্রিকায়। আমাদের বাংলা সাহিত্যে রম্যরচনা লিখেছেন কালীপ্রসন্ন সিংহের যে লেখা হুতম পেঁচার নকশা, এছাড়া প্রমথ চৌধুরীর বীরবলের হালখাতাও রম্যরচনার উদাহরণ। এরকম অনেক আরও রচনা আছে। তো এখন আমি চলে আসছি পঞ্চতন্ত্র যে রম্যরচনাটি। এই রম্যরচনায় 4টি প্রবন্ধ স্থান পেয়েছে। তোমরা জানো, বইয়ে পড়েছো, বইকেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। আজকের এই পর্বে আমি তোমাদের বইকেনা প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। আজকের এই পর্বে বইকেনা প্রবন্ধটি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব, যাতে প্রবন্ধটি সম্পর্কে আর তোমাদের কোনো দ্বিধা না থাকে, সহজেই যাতে বুঝতে পারো। তাহলে প্রবন্ধের বিষয়বস্তুটি কি একটু দেখে নাও। এই রচনাটিতে বাঙালি জাতির পাঠবিমুখ স্বভাব। পাঠবিমুখ স্বভাব বলতে কি বোঝানো হয়েছে? তারা পড়তে চায় না, পড়ার জন্য জোর করে করতে হয়। বই কেনার প্রতি অনীহা বলতে আমরা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে পয়সা খরচ করতে পারি। সিনেমা দেখতে পারি, ফুটবল ম্যাচ দেখতে পারি, ক্রিকেট ম্যাচ দেখতে পারি, আরও অনেক জায়গা আছে যেখানে আমরা পয়সা অহেতুক খরচা করতে পারি, কিন্তু বই কেনার ক্ষেত্রে আমাদের কাছে অর্থের প্রাচুর্য থাকে না। সৈয়দ মুজতবা আলী শ্লেষাত্মক ভঙ্গিতে আক্রমণ করেছেন। এই বিষয়টাকেই আমাদের প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী আমাদেরকে আক্রমণ করছেন, বিশেষ করে বাঙালি জাতিকে। অথচ শিক্ষা ও সংস্কৃতির বহুমুখী প্রয়াস এবং জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হলো বই। বই ছাড়া আমাদের চলে না। শিক্ষা বলো, সংস্কৃতি বলো, যে বহুমুখী দিকগুলো আছে জ্ঞানচর্চার, তার কেন্দ্রবিন্দু হচ্ছে বই। উন্নত দেশগুলি বই কেনা ও বই পড়ার নিয়মিত অভ্যাস করলেও বাঙালি জাতি যতটা জ্ঞান পিপাসু, ততটা তার বই কেনার অভ্যাস গড়ে ওঠেনি। এখানে প্রাবন্ধিক বলছেন যে উন্নত যে সমস্ত দেশ, ইউরোপের যে সমস্ত দেশগুলি আছে বা আমেরিকা,
এইসব জায়গাগুলোতে কিন্তু মানুষের বই পড়ার প্রতি একটা বিশাল আগ্রহ, বই কেনার প্রতিও বিশাল আগ্রহ, কিন্তু বাঙালির ক্ষেত্রে সেটা হয়ে ওঠেনি এখনও। তারা উন্নত দেশের মানুষরা নিয়মিত বই পাঠ করেন, বই পড়াটার অভ্যাসের মতো কাজ করেন। আর আমাদের বই পড়াটা একটা খুব কম সংখ্যক মানুষের মধ্যে আবদ্ধ হয়ে রয়ে গেছে। আমরা জ্ঞান পিপাসু, আমরা অনেক কিছু জানতে চাই, কিন্তু বই পাঠ করতে চায় না। তাই এখানে প্রবন্ধিক এই বিষয়টা তুলে ধরেছেন। কথা ও কাহিনীর মধ্য দিয়ে প্রাবন্ধিক বাঙালি পাঠকদের বই কেনা ও বই পড়ার ব্যাপারে উৎসাহী করে তুলতে চেয়েছেন। এই প্রবন্ধে প্রাবন্ধিক যাতে করে বাঙালি জাতিরা বই পড়তে পারে এবং বই কেনার অভ্যাস গড়ে তুলতে পারে, সেই বিষয়টি নানানভাবে নানান উদাহরণ দিয়ে তুলে ধরতে চেয়েছেন, বাঙালির মানসিকতাকে জাগ্রত করতে চেয়েছেন। বাঙালির বই কেনা ও বই পড়ার অনীহাকে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আরব্য উপন্যাসের গল্পের দ্বারা ব্যাখ্যা করেছেন। তিনি এখানে একটি গল্প কাহিনী তুলে ধরেছেন, যেটা দিয়ে বাঙালি জাতিকে আঘাতও করেছেন। কি আছে সেই গল্প আমরা আসছি। তো এই বিষয়টা হচ্ছে যে গল্পে হেকিম নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে রাজার বইয়ের পাতার কোণে বিষ মাখিয়ে রাখে, অর্থাৎ এখানে এক হেকিমের পরিচয় পাচ্ছি। সে জানে মারা যাবে, তে রাজার যে বই পড়তো সেই বইয়ের পাতাতে বিষ মাখিয়ে রেখেছিল। তো যাই হোক, হেকিম মারা গেলেও রাজার বইয়ের যে নেশা, বই পড়ার যে নেশা, সেই বই পড়তে থাকে এবং পাতা উল্টানোর সময় রাজার আঙ্গুল মারফত সেই বিষ মুখে প্রবেশ করে, বিষক্রিয়ায় রাজার মৃত্যু ঘটে। এই যে অভ্যাসটি, এটি অনেকের মধ্যে আছে, বইয়ের পাতা মুখের থেকে লালা নিয়ে উল্টায়। রাজাও তাই মুখের লালা নিয়ে বই উল্টাতে শুরু করে। এই যে আঙ্গুলের থেকে বিষ এসে তার জিভে স্পর্শ করে এবং তার মধ্য দিয়েই মৃত্যু ঘটে, এরকম একটা কাহিনী এখানে তিনি তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন সেটা দেখো, এখানেই আছে লেখা। সৈয়দ মুজতবা আলীর অভিমত, এখানে তিনি এই জায়গাটা ব্যাখ্যা করেছেন এভাবে: বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে আর মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে। গল্পটিতে যেহেতু বই পড়তে গিয়ে রাজার মৃত্যু হয়ে যায়, তাই সৈয়দ মুজতবা আলীও বলেন যে বাঙালিরা বোধহয় গল্পটা জানে, তাই বই কিনবেও না, বই পড়বেও না, কারণ বই কিনে পড়লে হয়তো তাদেরও মৃত্যু ঘটে যাবে। তো এই হচ্ছে বিষয়বস্তুটি। তো এখন আমি এই যে প্রবন্ধটা, এর প্রসঙ্গ কী বা বই পড়ার প্রয়োজনীয়তা কেন, বাঙালি জাতিরা এই অবনমন কেন, এই বিষয়গুলো আমি পয়েন্ট আকারে কিছু তোমাদের সামনে রাখছি। তোমাদের যদি কোনো সাহায্য হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। তো দেখো পয়েন্টগুলো কী কী। বই হলো জ্ঞানান্বেষী মানুষের নিজেকে খোঁজার একমাত্র পথ, অর্থাৎ যারা জ্ঞান পিপাসু বইয়ের মধ্য দিয়েই নিজেকে খুঁজে পান। আত্মানুসন্ধানের জন্য বই কিনে বই পড়তে হবে, নিজেকে খুঁজে পাওয়ার জন্য, নিজেকে সন্ধান করার জন্য বই কিনতে হবে এবং বই পড়তে হবে। ধর্মগুরুদের বাণীতে ও ধর্মগ্রন্থেও লেখা আছে বইয়ের পবিত্রতার কথা, অর্থাৎ বই যে পবিত্র ভাব সেটা কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থে আমরা জানতে পারি। বই কেনা ও বই পড়া সুঅভ্যাস গঠন করে, অর্থাৎ আমাদের যে বিভিন্ন অভ্যাস আছে সেই অভ্যাসগুলোর মধ্যে সুঅভ্যাস আছে, কুঅভ্যাস আছে। অনেকে মোবাইলে গেম খেলে, অনেকে সিনেমা দেখে, আবার কেউ যদি মোবাইলের মধ্যে দিয়ে বিভিন্ন বই পড়তে থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে কিছু সুঅভ্যাস, কিছু কুঅভ্যাস। তাহলে বই পড়া এমন একটি অভ্যাস যেটি হচ্ছে সুঅভ্যাস। এরপর দেখো, কবি ওমর খৈয়াম স্বর্গের সুখ সামগ্রীর মধ্যে বইকে রেখেছেন। তাহলে ফরাসি কবি যে ওমর খৈয়াম, তিনি স্বর্গীয় যে সুখ অনুভূতির কথা বলেছেন তার মধ্যে বই একটা থাকছে। মার্ক টুয়েনের বই ধার করে বই ফেরত না দিয়ে বড় লাইব্রেরি গড়ে তোলার সরস কাহিনী বর্ণিত হয়েছে এই প্রবন্ধে। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্ক টুয়েন বই নিয়ে নিতেন কারো কাছ থেকে পড়ার জন্য, তিনি ফেরত দিতেন না, তারপর সেই বই দিয়ে একটি বড় লাইব্রেরি তৈরি করেছিলেন। আরব পণ্ডিতদের মতে ধনার্জনের থেকে জ্ঞানার্জন অনেক বেশি কঠিন কাজ, এটা অবশ্যই সত্য। ধন যত সহজে আমরা অর্জন করতে পারি বিভিন্ন কাজের মাধ্যমে, জ্ঞান কিন্তু সবার দ্বারা অর্জিত হয় না, তাই ধনার্জনের থেকে জ্ঞানার্জন অনেক বেশি কঠিন কাজ। ফরাসিদের মান অপমান বোধ বইয়ের সঙ্গে জড়িয়ে থাকে। ফরাসি এমন একটা উন্নত জাতি যেখানে মান অপমান বোধটাও বইয়ের সঙ্গে জড়িয়ে রেখেছে তারা। এই ক্ষেত্রে বাঙালিদের কি অবস্থা? বাঙালির অজুহাত অর্থাভাব। আমি যেটা আগেই বলেছি, বাঙালিরা সবসময় ভাবে যে
অর্থ নেই আমাদের কাছে বই কেনার, অথচ ফুটবল ম্যাচ বা সিনেমার টিকিট কেনার অর্থ তাদের কাছে থাকে। এই হচ্ছে প্রবন্ধের মধ্যে মূল যে পয়েন্ট, মূল যে বিষয়, সেগুলো তোমাদেরকে আমি উল্লেখ করলাম। এরপর আমি আসছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আমি 6টি প্রশ্ন দিয়েছি, এরপরেও 2-1টা প্রশ্ন তোমরা করে নেবে। এই 6টা অবশ্যই করবে পরীক্ষার জন্য, ফাইনাল যে পরীক্ষা আসছে তোমাদের সামনে। কি আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি? বই কেনা প্রবন্ধের নামকরণের সার্থকতা বিচার করো। রম্য রচনা কি? রম্য রচনা হিসেবে বই কেনা রচনা কতখানি সার্থক আলোচনা করো। মাছিমারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতায় করি না কেন, ঠাট্টা রসিকতার কারণ কি, তিনি একথা কেন বলেছেন। হেয়ার উইথ এ লোফ অফ ব্রেড কার লেখা? এর অর্থ বই কেনার সঙ্গে কীভাবে জড়িত উল্লেখ করো। মার্ক টুয়েনের পরিচয় দিয়ে তার বই সংগ্রহের পাঠাগারের বর্ণনা দাও। গুণী ও জ্ঞানী আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেন, কি বলেন আনাতোল ফ্রান্সকে, তার দুঃখের কারণ কি। কথাটা যে খাঁটি, এটাই অথবা দিয়ে দেওয়া আছে, কোন কথা, তা খাঁটি কেন। তো এই হচ্ছে বিষয়গুলি আমি তোমাদের আজকের পর্বে তুলে ধরলাম। তো পরবর্তীতে আমি আরও যে সমস্ত প্রবন্ধগুলি রয়েছে, আরও আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এগুলো পরপর আমি নিয়ে আসবো। তোমরা নজর রাখো এই চ্যানেলটিতে। ভালো থেকো, টাটা।